তোমাদের মনে হয় অ্যাসেসমেন্টের ডেট দিবে ভাইবা আর কি, শুধুমাত্র ভাইবা অনলাইনে প্রবাবলি এই সপ্তাহে নোটিশ, এই সপ্তাহে বা আগামী শনিবারে হয়তো নোটিশ হবে, হলে এর পরের সপ্তাহ থেকে বোধহয় পরীক্ষা হবে প্রবাবলি। আমাদের মধ্যে আলাপ আলোচনা শেষ, শুধু তোমাদের রুটিন হাতে পাওয়া বাকি। সো পরীক্ষাটা দিবা, যতটুকুই মানে পড়ো বা না পড়ো পরীক্ষাতে আসবা, এটাতে কিন্তু একটা ভালো প্রিপারেশন হবে তোমাদের জন্য। যেহেতু তোমরা অনেক দিন ধরে পড়াশোনা থেকে দূরে আছো, এটা তোমাদের জন্য একটা ভালো সুযোগ, মানে কাম ব্যাক করার। তাইলে আজকে আমরা আমাদের লাস্ট যে সাইকেল, ইউরিয়া সাইকেল, সেটা পড়বো। ইউরিয়া সাইকেল সেটা পড়বো, আর হচ্ছে গিয়ে ইউরিয়া সাইকেলটা আমার প্রোটিন মেটাবলিজমে কিন্তু কোনো সাইকেল টাইকেল নাই, একটাই সাইকেল, ইউরিয়া সাইকেল। এবং এটা পরীক্ষায় কিন্তু অনেক আসে, তোমরা নিশ্চয়ই প্রশ্ন যখন ঘাটো খেয়াল করো, পরীক্ষাতে এটা অনেক আসে এবং এটা থেকে ভাইভাতেও অনেক ধরা হয়। প্রোটিন মেটাবলিজমে মেইনলি যদি দুইটা জিনিস রিটেনে আসে, একটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড কোল আর আরেকটা হচ্ছে ইউরিয়া সাইকেল, এই দুইটা জিনিস। আর ইচ এন্ড এভরি লাইন ইম্পর্টেন্ট কেন বললাম, কারণ এটা যেহেতু খুব ছোট এবং খুব ইম্পর্টেন্ট, এটা থেকে ভাইভাতে প্রচুর পড়াশোনা ধরে। তো আমরা জানি ইউরিয়া সাইকেলের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে টক্সিক অ্যামোনিয়াকে বডি থেকে বের করে দিবে বাই কনভার্টিং ইট ইনটু ইউরিয়া। এবং এটা সেলের মাইটোকন্ড্রিয়াতে হবে এবং সাইটোপ্লাজমে হবে, দুই জায়গার মধ্যে হবে। মাইটোকন্ড্রিয়াতে কি হবে, আমাদের যে কার্বন ডাইঅক্সাইড এবং যে অ্যামোনিয়া আছে, সেই কার্বন ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়া দুইটা এটিপি খরচ করবে, করে তারা কার্বাময়িল ফসফেট তৈরি করবে। কার্বাময়িল ফসফেট বাই দি এনজাইম কার্বাময়িল ফসফেট সিনথেজ। আমার মাউস নড়তেছে না, আচ্ছা ঠিক আছে। কার্বন ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়া মিলে তারা তৈরি করবে হচ্ছে কার্বাময়িল ফসফেট, ঠিক আছে। এখানে ভাইবাতে একটা জিনিস, আচ্ছা আমি পুরোটা পড়াইনি, তারপরে বলতেছি। কার্বাময়িল ফসফেট তৈরি করবে, এই কার্বাময়িল ফসফেট কি করবে, অর্নিথিনের সাথে বাইন্ড করবে, করে এটা তৈরি করবে সিট্রোলিন। এতটুকু পর্যন্ত মাইটোকন্ড্রিয়াতে হবে। দেন এই সিট্রোলিনটা মাইটোকন্ড্রিয়া ক্রস করে চলে যাবে সাইটোপ্লাজমে। সাইটোপ্লাজমে যাওয়ার পরে এটা অ্যাসপার্টেটের সাথে বাইন্ড করে এটা তৈরি করবে হচ্ছে আর্জিনোসাকসিনেট। আর্জিনোসাকসিনেট থেকে এটা আর্জিনোসাকসিনেট ডিহাইড্রোজেনেজ এনজাইমের মাধ্যমে এটা ভেঙে তৈরি করবে হচ্ছে আর্জিনিন আর হচ্ছে ফিউমারেট। আর্জিনিন আর হচ্ছে ফিউমারেট। আর্জিনিন থেকে তোমরা দেখতে পাচ্ছ এটা হাইড্রেশন হয়ে তৈরি করতেছে হচ্ছে ইউরিয়া, আবার অর্নিথিন হচ্ছে, এবং এই অর্নিথিন আবার এটা এই সাইকেলটাকে আবার কমপ্লিট করতেছে। তাইলে প্রথমে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়া মিলে হচ্ছে কার্বাময়িল ফসফেট। কার্বাময়িল ফসফেট তারপরে হচ্ছে এটা অর্নিথিনের সাথে বাইন্ড করে তৈরি করবে সিট্রোলিন। সিট্রোলিন অ্যাসপার্টেটের সাথে বাইন্ড করবে, করে তৈরি করবে হচ্ছে আর্জিনোসাকসিনেট। আর্জিনোসাকসিনেট ব্রেকডাউন হয়ে তৈরি হবে ফিউমারিড এবং আর্জিনিন। আর্জিনিনটা ব্রেকডাউন হয়ে তৈরি করবে হচ্ছে ইউরিয়া এবং অর্নিথিন। ইউরিয়া এবং অর্নিথিন, ঠিক আছে। ভাইভাতে এখন যেই জিনিসগুলা প্রথমে ধরবে, তারপর সেটা হচ্ছে প্রথমে কম্পার্টমেন্টের কথা। এই তোমাদেরকে যদি বলা হয় যে একটা বা দুইটা সাইকেলের নাম বলো যেটা বোথ মাইটোকন্ড্রিয়া এবং সাইটোপ্লাজমে হয়, কি বলবা বলো? ম্যাম ইউরিয়া সাইকেল। আর আর কিছু আছে? আর কি হিম কিছু আছে সিনথেস আছে যেটা? ম্যাম। হ্যাঁ, কি বলছো বুঝি নাই। হিম সিনথেস। আর কি আছে বলো না। গ্লুকোনিওজেনেসিস কোথায় কোথায় হয়েছিল? হুম, গ্লুকোনিওজেনেসিস কোথায় কোথায় হয়েছিল? মেইনলি হচ্ছে সাইটোপ্লাজমে আর হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে। তাহলে এগুলা তো ভাইবাতে জিজ্ঞেস করবে, যদি কোরিলেট করতে। তারপরে আসো যে জিনিসটা ভাইবাতে জিজ্ঞেস করবে, এই যে কার্বন ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়া মিলে কি তৈরি হচ্ছে, কার্বাময়িল ফসফেট। হ্যাঁ,
এই যে কার্বামাইল ফসফেট তৈরি হচ্ছে, এখানে যে এনজাইমটা লাগে তার নাম হচ্ছে কার্বামাইল ফসফেট সিনথেজ 1। কি? কার্বামাইল ফসফেট সিনথেজ 1। তাহলে 2 কোথায় লাগে? হ্যাঁ, 2 লাগবে হচ্ছে ফর সিনথেসিস অফ পাইরিমিডিন নিউক্লিওটাইড। পাইরিমিডিন কি কি আছে বলো? সাইটোসিন আর থাইমিন না? পাইরিমিডিন কি কি আছে? পাইরিমিডিন কি কি আছে? কিরে কথা বলে না কেন? এখন কি সব ভুলে খেয়ে বসে রয়েছে নাকি? সাইটোসিন, থাইমিন, ইউরাসিল। হ্যাঁ, সাইটোসিন, থাইমিন আর হচ্ছে ইউরাসিল। তাইলে এই যে কার্বামাইল ফসফেট সিনথেজ 1 লাগে হচ্ছে ইউরিয়া সাইকেলে, আর 2 লাগে হচ্ছে পাইরিমিডিন নিউক্লিওটাইড সিনথেসিসে। মনে থাকবে কথাটা? পাইরিমিডিন নিউক্লিওটাইড সিনথেসিসে লাগবে। এখন আসো এখানে একটা জিনিস, এই যে অর্নিথিন কার্বামাইল ফসফেট সিনথেজের সাথে মিলে সিট্রোলিন তৈরি করলো না? অর্নিথিনটা কি জিনিস? এই অর্নিথিনটা কি জিনিস বলতো? অর্নিথিন কি জিনিস বলো? তোমরা তো এগুলো পড়ছো, এমন তো না যে আজকে নতুন পড়তে আসছো। অর্নিথিন হচ্ছে নন স্ট্যান্ডার্ড অ্যামাইনো অ্যাসিড। আমাদের বডিতে স্ট্যান্ডার্ড অ্যামাইনো অ্যাসিড কয়টা? না, কি সব ভুলে গেছো? অ্যামাইনো অ্যাসিড কয়টা আমাদের বডিতে? मैम मैम टोटल 20। হ্যাঁ, তো এই 20 অ্যামাইনো অ্যাসিড গুলাকে আমরা কি বলি? স্ট্যান্ডার্ড অ্যামাইনো অ্যাসিড বলি না? আর যেগুলো जी আরো তো আছে অ্যামাইনো অ্যাসিড আছে যেগুলো আমাদের মানে ডিসকভার হয়েছে, কিন্তু আমাদের বডিতে এখনো মানে এগুলা কোনো ভালো ফাংশন পাওয়া যায় নাই। যেমন এই যে একটা অর্নিথিন, অর্নিথিনের নাম হচ্ছে নন স্ট্যান্ডার্ড অ্যামাইনো অ্যাসিড। স্ট্যান্ডার্ড অ্যামাইনো অ্যাসিড হচ্ছে 20টা, যেগুলো প্রোটিন সিনথেসিসে হেল্প করে। আর অর্নিথিন হচ্ছে নন স্ট্যান্ডার্ড অ্যামাইনো অ্যাসিড। এটা আমাদের ইউরিয়া সাইকেলে ফসফেটের সাথে কম্বাইন হয়ে সিট্রোলিন তৈরি করে। তারপরে ভাইভাতে আরেকটা জিনিস জিজ্ঞেস করে, এই যে দেখতেছো তোমরা ইউরিয়া, ইউরিয়াটা লিখতে দিবে NH2CO NH2। তো তখন বলবে এই দুইটা যে নাইট্রোজেন লিখলা, এই দুইটা নাইট্রোজেনের সোর্স কি? এই যে দুইটা নাইট্রোজেন, এই দুইটা নাইট্রোজেনের সোর্স কি? একটা তো এখানে অ্যামোনিয়া ঢুকলো, যে অ্যামোনিয়া, আরেকটা আর এসপার্টের থেকে আসবে ম্যাম ম্যাম। হ্যাঁ, এই যে অ্যামাইনো অ্যাসিড অ্যাসপার্টেট এখানে যে ঢুকলো, সাইকেলটার মধ্যে যে ঢুকলো, অ্যাসপার্টেট তো একটা অ্যামাইনো অ্যাসিড, তার মধ্যে অ্যামাইনো গ্রুপ আছে না? সেই অ্যামাইনো গ্রুপটা হচ্ছে সোর্স অফ অ্যানাদার নাইট্রোজেন। তাইলে এখানে কি হলো, আমাদের আরেকটা দুইটা নাইট্রোজেন লাগে, সে দুইটা নাইট্রোজেনের সোর্স হচ্ছে একটা হচ্ছে প্রথমে যে অ্যামোনিয়া পার্টিসিপেট করছে সেটা, আর আরেকটা হচ্ছে অ্যাসপার্টেট। এই দুইটা হচ্ছে আমাদের এই কি বলে সোর্স অফ নাইট্রোজেন। এবং এই ইউরিয়া সাইকেল শুধুমাত্র একটা অর্গানে হয়, সেটা হচ্ছে কি? কোন অর্গান? লিভার। হ্যাঁ, সেটা শুধুমাত্র লিভার, লিভারের মধ্যে হয়। তো এই যে লিভারে যেটা হলো, এই যে লিভারে কেন হয় শুধুমাত্র, অন্য কোনো অর্গানে কেন হয় না? লিভারে হচ্ছে ওই এনজাইমটা পাওয়া যায়। এই যে লাস্ট স্টেপে তো দেখো কার্বন ডাই অক্সাইড বাই দি হেল্প অফ অয়েল ফসফেট। হ্যাঁ, তারপরে হচ্ছে অর্নিথিন ট্রান্স কার্বাময়েলেজের মাধ্যমে এটা হবে অর্নিথিন, আর এটা মিলে হবে সিট্রোলিন। তারপরে দেখো এখানে আর্জিনোসাক্সিনেট সিনথেজের মাধ্যমে হবে আর্জিনোসাক্সিনেট। আর্জিনোসাক্সিনেট সাকসিনেজ এনজাইমের মাধ্যমে ভেঙে এটা হবে আর্জিনিন আর টিউমারেট। আর আর্জিনেজের মাধ্যমে হবে ইউরিয়া আর অর্নিথিন। এই যে লাস্ট যে এনজাইমটা আর্জিনেজ, হ্যাঁ, এই জায়গাটাতে আর্জিনেজ যে এনজাইমটা লাগে, সেই এনজাইমটা শুধুমাত্র লিভারে আছে, যার জন্য ইউরিয়া সাইকেল কোথায় হয়? লিভারে হয়। এবং এটা হচ্ছে
অ্যানাবলিক নাকি ক্যাটাবলিক সাইকেল বলো তো, অ্যানাবলিক না ক্যাটাবলিক? ম্যাম অ্যানাবলিক সাইকেল। मैं एनाबॉलिक হ্যাঁ, অ্যানাবলিক সাইকেল। অ্যানাবলিক সাইকেল, কারণ এটাতে হচ্ছে আমাদের এটিপি খরচ হয়। এটিপি খরচ হয়, যার জন্য এটাকে আমরা বলবো কি অ্যানাবলিক সাইকেল। এবং এটার উদ্দেশ্য হচ্ছে কি, উদ্দেশ্য হচ্ছে মেইনলি যে আমাদের যে ইয়ে আছে, টক্সিক অ্যামোনিয়া আছে, সেই টক্সিক অ্যামোনিয়াটাকে সেটা আমাদের বডি থেকে বের করে দিবে। এটা হচ্ছে ইউরিয়া সাইকেলের উদ্দেশ্য। তারপরে দেখো আমাদের নাইট্রোজেন ব্যালেন্স। নাইট্রোজেন ব্যালেন্স এটা ভাইভাতে খুব ধরে। নাইট্রোজেন ব্যালেন্স হচ্ছে তিন ধরনের: পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্স, নাইট্রোজেন ব্যালেন্স ইন ইকুইলিব্রিয়াম, আরেকটা হচ্ছে কি নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্স। তাইলে এই যে পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্স যেটা, মানে যখন নাইট্রোজেন ইনটেক হয় মোর দেন নাইট্রোজেন আউটপুট, মানে নাইট্রোজেনটার ইনটেক বেশি আউটপুটের থেকে, এই পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্স কোন কোন ক্ষেত্রে দেখা যায়? मैम ডিউরিং হচ্ছে গ্রোয়িং চিলড্রেন আর হচ্ছে প্রেগন্যান্সি প্রেগনেন্সিতে। হ্যাঁ, প্রেগনেন্সিতে এবং গ্রোয়িং চিলড্রেন, যখন আমরা পেশেন্টদেরকে মানে মানুষকে, সরি পেশেন্ট না, বেশি বেশি খাবার দেই তখন তার হচ্ছে নাইট্রোজেন ইনটেকটা বেশি থাকে। আর নাইট্রোজেন ইন ইকুইলিব্রিয়াম মানে যখন ইনটেক ইকুয়াল টু এক্সক্রিয়েশন সমান সমান থাকে, এটা হচ্ছে আমরা যখন হেলদি অ্যাডাল্ট। আর নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্স কখন হবে? যখন ইনটেকটা কম হবে কিন্তু এক্সক্রিয়েশনটা বেশি হবে। এটা হচ্ছে ক্রনিক ইলনেস যাদের থাকে, যেমন ধরো ডায়াবেটিস মেলাইটাস, মেলিগনেন্সি, টিউবারকুলোসিস, হ্যাঁ, তারপরে স্টারভেশন, হ্যাঁ, যারা ক্রনিক ডিজিজ অথবা মেলিগনেন্সি এইসব ডিজিজে ভোগে তাদের হচ্ছে নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্স থাকে। এইখানে ভাইভাতে একটা জিনিস জিজ্ঞেস করে যে আমাদের বডিতে নাইট্রোজেনের সোর্স কি? নাইট্রোজেনের সোর্স কি? ম্যাম প্রোটিন থেকে আসবে নাইট্রোজেনটা। मैम अमाइनो एसिड হ্যাঁ, अमाइनो एसिड প্রোটিন এন্ড অ্যামাইনো অ্যাসিড, একমাত্র প্রোটিন, প্রোটিন যেটার মধ্যে নাইট্রোজেন অ্যাটাচ থাকে অ্যামাইনো গ্রুপ হিসেবে। হ্যাঁ, তো আমরা যদি 100 গ্রাম, এবং প্রোটিনের নাইট্রোজেন কন্টেন্ট হচ্ছে 16%, 16%, তার মানে কি 100 গ্রাম যদি তুমি প্রোটিন খাও তাহলে সেটার মধ্যে 16 গ্রাম কি থাকবে? নাইট্রোজেন থাকবে। ঠিক আছে, তাহলে নাইট্রোজেনের সোর্স হচ্ছে আমাদের প্রোটিন। তাহলে এই যে এগুলা হচ্ছে আমাদের প্রোটিন মেটাবলিজম শেষ। তো তোমরা প্রোটিন মেটাবলিজমটা ভালো করে পড়বা। আর এখান থেকে খুব মানে এগুলো হচ্ছে ইনবর্ন এরর অফ প্রোটিন মেটাবলিজম: অ্যালকাপ্টোনিউরিয়া, হোমোসিস্টিনিউরিয়া, ফিনাইল কিটোনিউরিয়া, অ্যালবিনিজম, ম্যাপল সিরাপ ইউরিন ডিজিজ। এই পাঁচটা নাম মুখস্থ করবা। পরীক্ষার সময় অ্যালকাপ্টোনিউরিয়া, ফিনাইল কিটোনিউরিয়া এই দুইটা খুব বেশি আসে। এই দুইটা শর্ট নোট আগে পড়ছো না? হ্যাঁ, ফিনাইল কিটোনিউরিয়া কেন হয়? ফিনাইল অ্যালানিন যে মেটাবলিজম হয়ে টাইরোসিন হয়, ওখানে একটা এনজাইম লাগে যেটার নাম হচ্ছে প্রবাবলি ফিনাইল অ্যালানিন হাইড্রোক্সিলেজ এনজাইম। হ্যাঁ, ওই হাইড্রোক্সিলেজ এনজাইমের ডেফিসিয়েন্সি থাকার কারণে হ্যাঁ ফিনাইল অ্যালানিন মেটাবলিজম হতে পারে না, এবং এটা আমাদের বডিতে অ্যাকুমুলেট হয় এবং পার্শিয়ালি কনভার্টেড হয় টু ফিনাইল পাইরুভেট, ফিনাইল এসিটেট এন্ড ফিনাইল ল্যাকটেট, এবং এগুলো ইউরিন দিয়ে এক্সক্রিয়েশন হয়। এবং বেশি বেশি যাদের ফিনাইল কিটোনিউরিয়া থাকে তাদের দেখা যায় মেন্টাল রিটার্ডেশন এবং ডেভেলপ করে। অ্যালবিনিজম নাম থেকে বুঝতে পারতেছো, অ্যালবিনিজম মানে কি? এখানে মেলানিন খুব কম, পেশেন্টদের কি মেলানিন খুব কম। So this disease is characterized by hypopigmentation of skin, hair, during ফিনিজম হবে যখন মেলানোসাইট বা মেলানিন, যেটা মেলানিন প্রোডাকশন হতে পারবে না, যার জন্য আমাদের যে হেয়ার, স্কিন এগুলো হাইপোপিগমেন্টেশন হবে, তখন অ্যালবিনিজম ডেভেলপ করবে। আর অ্যালকাপ্টোনিউরিয়া কি জিনিস? নর্মালি আমার কাছে পাথওয়েটার ছবিটা নাই, থাকলে ভালো হতো। নর্মালি
ফেনিলালানিন, ফেনিলালানিন, হাইড্রোক্সি। টাইরোসিনটা তখন হোমোজেন্টিসেট হয়, হোমোজেন্টিসেট অক্সিডেজের মাধ্যমে এটা ফিউমারেট হয়ে ফার্দার মেটাবলিজম হয়। তো যখন সেট অক্সিডেজ যেটা হ্যাঁ সেটা থাকে, এটা ডেফিসিট অ্যালকিলিউরিয়া ডেভেলপ করে, এবং অ্যালক্যাপ্টোনিউরিয়া ডেভেলপমেন্ট করার জন্য there is generalized pigmentation analysis syndrome। তাহলে এই তিনটা শর্টে ধরে নিবে, অ্যালক্যাপ্টোনিউরিয়া, ফিনাইল। আছে আমার স্ক্রিন অ্যাসিডটা কি দেখতে পাচ্ছ? ইয়েস ম্যাম। তোমরা কি আসো? ইয়েস ম্যাম। আচ্ছা, ফ্যাটি অ্যাসিড সিনথেসিস, হ্যাঁ এটা একটা অ্যানাবলিক পাথওয়ে। এটা এটা হয় কোথায়? এটা হয় হচ্ছে লিভার, কিডনি, অ্যাডিপোজ টিস্যু, ল্যাকটেটিং মেমারি গ্ল্যান্ড, এইসব ক্ষেত্রে আমাদের ফ্যাটি অ্যাসিড বায়োসিনথেসিস হয়। এবং আমি যে স্লাইডটা নিয়েছি এটা একটু কমপ্লেক্স স্লাইড তোমাদের জন্য। আমার কাছে মনে হয় যে এবিসিটা না, কিন্তু মানে ছবিটা নেওয়ার জন্য আসলে মেইনলি এটা আমি সত্যনারায়ণ থেকে নিছি। তো প্রথমে কি হচ্ছে, এটা যে সিনথেসিস হয় অর্গানগুলো হচ্ছে কি লিভার, কিডনি, অ্যাডিপোজ টিস্যু, ল্যাকটেটিং মেমারি গ্ল্যান্ড, এনজাইম আর লোকেটেড ইনটু দ্য সাইটোপ্লাজম। এবং এটাকে কি বলা হয়? এক্সট্রা মাইটোকন্ড্রিয়াল অর সাইটোপ্লাজমিক ফ্যাটি অ্যাসিড সিনথেসিস সিস্টেম। এবং মেজর যে ফ্যাটি অ্যাসিডটা তৈরি হয় সেটা হচ্ছে পামিটিক অ্যাসিড, হ্যাঁ। এবং অ্যাসিটাইল কোয়ে ইজ দ্য সোর্স অফ কার্বন। তাইলে এখানে সাবস্ট্রেট হচ্ছে গিয়ে অ্যাসিটাইল কোয়ে, হচ্ছে কি পামিটিক অ্যাসিড, এবং কম্পার্টমেন্ট হচ্ছে সাইটোপ্লাজম। এটা হচ্ছে একটা অ্যানাবলিক মানে মেটাবলিক পাথওয়ে। এখানে আরেকটা জিনিস লাগে, যেটা হচ্ছে কি NADPH। আমরা যখন হেক্সোজ মনোফসফেট শান্ট করছিলাম না, তখন NADPH এর ইম্পর্টেন্স আমরা কি বলছিলাম, যে ইট ইজ ইউজড ফর দ্য রিডাকটিভ বায়োসিনথেসিস অফ ফ্যাটি অ্যাসিড স্টেরয়েড। কথা মনে আছে? NADPH is used for the reductive biosynthesis of, কথাটা কি মনে আছে? NADPH এর ইম্পর্টেন্স পড়ছো না? তখন প্রথম যে ইম্পর্টেন্সটা ছিল সেটা তো ছিল যে ইট ইজ ইউজড ফর দ্য রিডাকটিভ বায়োসিনথেসিস অফ ফ্যাটি অ্যাসিড স্টেরয়েড। তো তখন আমরা বলছিলাম যে NADPH আমাদের পরে কাজে লাগবে যখন আমরা ফ্যাট মানে লিপিড মেটাবলিজমে ঢুকবো। তাইলে NADPH টা মেইনলি আসে হচ্ছে ফ্রম হেক্সোজ মনোফসফেট শান্ট এন্ড ম্যালিক এনজাইম রিঅ্যাকশন। And every molecule of acetyl-CoA is delivered to cytoplasm. One molecule of NADPH is formed. ATP supply energy. Stage হচ্ছে তিনটা, একটা হচ্ছে production of acetyl-CoA and NADPH, conversion of acetyl-CoA to malonyl-CoA, reaction of fatty acid synthase complex। এই হচ্ছে তিনটা স্টেপ মেইনলি। প্রোডাকশন অফ acetyl-CoA কিভাবে হচ্ছে দেখো, আমি ছবিতে চলে যাই তোমাদের জন্য সুবিধা হবে। দেখো আমাদের যে ওই যে ইয়েটা হইলো না, ওই মাইটোকন্ড্রিয়ার মধ্যে পাইরুভেট থেকে যখন অ্যাসিটাইল কোয়ে তৈরি হলো, হ্যাঁ, এই অ্যাসিটাইল কোয়ে কিন্তু সরাসরি কি করতে পারে না, মাইটোকন্ড্রিয়া থেকে সাইটোপ্লাজমে যাইতে পারে না। যার জন্য অ্যাসিটাইল কোয়ে অক্সালো অ্যাসিটেটের সাথে বাইন্ড করবে সাইট্রেট সিনথেস এনজাইমের মাধ্যমে, হয়ে সে কি তৈরি করবে? সাইট্রেট তৈরি করবে। এই সাইট্রেট তখন এই যে মাইটোকন্ড্রিয়া থেকে সাইটোপ্লাজমে যাবে, গিয়ে সাইট্রেট লায়েজের মাধ্যমে অক্সালো অ্যাসিটেট তৈরি করবে। অক্সালো অ্যাসিটেট কি করবে আবার? এই যে ম্যালেট ডিহাইড্রোজেনেজ এনজাইমের মাধ্যমে সে ম্যালেট তৈরি করবে। বুঝতে পারতেছো তোমরা? হ্যাঁ জি ম্যাম। হ্যাঁ। জি তাহলে ম্যাম। আমাদের মাইটোকন্ড্রিয়াতে প্রথম যে স্টেপ সেটা হচ্ছে ট্রান্সফার অফ অ্যাসিটাইল কোয়ে ফ্রম মাইটোকন্ড্রিয়া টু সাইটোপ্লাজম। তো আমি তোমাদেরকে দেখানোর জন্য যেটা বলতেছি, এটা মানে TCA সাইকেলের একটা অংশ, যে ধরো অ্যাসিটাইল কোয়ে তৈরি বা অ্যাসিটাইল কোয়ে এখানে আছে, অ্যাসিটাইল কোয়ে অক্সালো অ্যাসিটেটের সাথে মিলে সাইট্রেট সিনথেসিসের মাধ্যমে সাইট্রেট তৈরি করবে। এই সাইট্রেট কি করবে? মাইটোকন্ড্রিয়া লিভ করে আসবে হচ্ছে সাইটোপ্লাজমে। আসার পরে এই সাইট্রেটটা সাইট্রেট লায়েজের মাধ্যমে ভেঙে আবার অক্সালো অ্যাসিটেট আর অ্যাসিটাইল কোয়ে তৈরি করবে। এই অ্যাসিটাইল কোয়ে পরে গিয়ে ফ্যাটি অ্যাসিড সিনথেসিস করবে। ঠিক আছে?
আর আমরা NADPH এর সোর্স দেখাইছিলাম, একটা হচ্ছে হেক্সোজ মনোফসফেট শান্ট থেকে আসবে NADPH, আর আরেকটা হচ্ছে এই যে অক্সালোএসিটেট যখন ম্যালেট হবে, যখন ম্যালেট ডিহাইড্রোজেনেজ এনজাইমের মাধ্যমে পাইরুভেট হবে, তখন আবার NADPH প্রডিউস করে। এই অ্যাসিটাইল কোয়ে এবং NADPH এই দুইটাই হচ্ছে ফ্যাটি অ্যাসিড সিনথেসিসের জন্য খুব মানে মেজর দুইটা সাবস্ট্রেট। তাহলে স্টেজে দেখো, production of acetyl CoA and NADPH. Acetyl CoA is the starting material for de novo synthesis of fatty acid. Acetyl CoA is produced in the mitochondria by the oxidation of pyruvate, fatty acid, degradation of carbon skeleton of certain amino acid and from ketone body. Mitochondria are not permeable to acetyl CoA. An alternate or a bypass arrangement is made for the transfer of acetyl CoA to cytosol. Acetyl CoA condenses with oxaloacetate in mitochondria to form citrate. Citrate is freely transported to cytosol by tricarboxylic acid transporter. In cytosol, it is clipped by ATP citrate liase to liberate acetyl CoA and oxaloacetate. Oxaloacetate in the cytosol is converted to malate. Malic enzyme convert malate to pyruvate. NADPH and carbon dioxide are generated in this reaction. Both of them are utilized for fatty acid synthesis. তাইলে এটা গেল হচ্ছে আমাদের যে ফার্স্ট স্টেপটা, সেটা যেটা আমরা এতক্ষণ ধরে বলছিলাম যে ফার্স্ট স্টেপ ছিল কি, স্লাইড চেঞ্জ হয়ে গেল, যে ফার্স্ট স্টেপটা হচ্ছে প্রোডাকশন অফ অ্যাসিটাইল কোয়ে এন্ড NADPH। প্রোডাকশন অফ অ্যাসিটাইল কোয়ে এন্ড NADPH শেষ। এখন আসো কনভার্সন অফ অ্যাসিটাইল কোয়ে টু ম্যালোনিল কোয়ে। কিভাবে কনভার্সন হবে? অ্যাসিটাইল কোয়েটা তো মাইটোকন্ড্রিয়া ছেড়ে সাইটোপ্লাজমে আসলো, সে তৈরি হলো, এখন সে কিভাবে ম্যালোনিল কোয়েতে যাবে? তো এই যে একটা ছবি দেখো, অ্যাসিটাইল কোয়ে ইজ কনভার্টেড টু ম্যালোনিল কোয়ে বাই অ্যাসিটাইল কোয়ে কার্বক্সিলেজ এনজাইম বাই কার্বক্সিলেশন রিঅ্যাকশন। দেখতে পাচ্ছ এখানে কার্বন ডাইঅক্সাইড এড হচ্ছে, যার জন্য এটাকে আমরা কি বলবো? কার্বক্সিলেশন রিঅ্যাকশন বলবো। তো কার্বক্সিলেশন রিঅ্যাকশনের মাধ্যমে অ্যাসিটাইল কোয়েটা কি হবে? ম্যালোনিল কোয়ে হবে বাই অ্যাসিটাইল কোয়ে কার্বক্সিলেজ এনজাইম। Acetyl CoA is carboxylated to malonyl CoA by the enzyme acetyl CoA carboxylase. This is an ATP-dependent reaction and require biotin for carbon dioxide fixation. The mechanism of action of acetyl CoA carboxylase is similar to that of pyruvate carboxylase. Acetyl CoA carboxylase is a regulatory enzyme. তাইলে এটা গেল আমাদের দ্বিতীয় স্টেপ। তৃতীয় স্টেপটা ছিল যে রিঅ্যাকশন অফ ফ্যাটি অ্যাসিড সিনথেজ কমপ্লেক্স। হ্যাঁ, তাইলে আমাদের ম্যালোনিল কোয়ে তৈরি হলো। ম্যালোনিল কোয়ে তৈরি হওয়ার পরে আমাদের যে পরের যে কমপ্লেক্সটা, সেটা একটু জটিল, রিঅ্যাকশন অফ ফ্যাটি অ্যাসিড সিনথেজ কমপ্লেক্স। তা আমার মনে হয় এই পাশ থেকে তোমরা এটা সত্যনারায়ণ থেকে না পড়ে তোমরা ABC থেকে পড়ে নিও। আমি জাস্ট এখানে একটা জিনিস তোমাদেরকে দেখাইতে চাই, সেটা হচ্ছে কি এটা অনেক কমপ্লেক্স একটা রিঅ্যাকশন। তো সেই কমপ্লেক্স রিঅ্যাকশনে আমি তোমাদেরকে এই মুহূর্তে ফেলতে চাই না, না ফেলে আমি ইজি ওয়েতে তোমাদেরকে বলে দিব। তার আগে আমি যেটা তোমাদেরকে দেখাইতে চাই সেটা হচ্ছে এই যে ফ্যাটি অ্যাসিড সিনথেজ কমপ্লেক্স। আমরা আরেকটা এনজাইমের কমপ্লেক্স পড়ছিলাম, সেটার নাম কি ছিল? lactate dehydrogenase complex. সেটার নাম কি ছিল? কোত্থেকে আসলেন আপনি? ল্যাকটেট ডিহাইড্রোজেনেজ কমপ্লেক্স ছিল না পাইরুভেট ডিহাইড্রোজেনেজ কমপ্লেক্স ছিল? পড়াশোনার যে অবস্থা, হ্যাঁ বাসায় বসে সারাদিন করো কি হ্যাঁ তোমরা? পাইরুভেট ডিহাইড্রোজেনেজ কমপ্লেক্স ছিল। তো ওই কমপ্লেক্সে দেখো 3টে এনজাইম ছিল, 5টা কোএনজাইম ছিল। এটাও সেম একই জিনিস, এটাও মাল্টি এনজাইম কমপ্লেক্স। এটা একটা ডাইমার। ডাইমার মানে কি? 2টা পলিপেপটাইড চেইন নাকি? সেই 2টা পলিপেপটাইড চেইনে ইন্ডিভিজুয়ালি 7টা করে এনজাইম থাকে, 7 এনজাইম থাকে।
এই যে each subunit contain the activities of 7 enzyme, ঠিক আছে? সেই 7 এনজাইমের নাম দেখো। এই যে ডিহাইড্রেটেজ, ইনোইল রিডাকটেজ, কিটোএসাইল রিডাকটেজ, এসিপি থায়োএস্টারেজ, কিটোএসাইল সিনথেটেজ, অ্যাসিটাইল ট্রান্সএসাইলেজ আর হচ্ছে মেলোনিল ট্রান্সএসিলাইলেজ। দেখতে পাচ্ছো? তাইলে ফ্যাটি অ্যাসিড সিনথেস কমপ্লেক্সে কয়টা এনজাইম থাকে? মাল্টি এনজাইম, তো নাম হচ্ছে মাল্টি এনজাইম। তাহলে কয়টা থাকবে? 7টা থাকবে। ডিহাইড্রেটেজ, ইনোইল রিডাকটেজ, কিটোএসাইল রিডাকটেজ, এসিপি থায়োএস্টারেজ, কিটোএসাইল সিনথেটেজ, এসিটাইল ট্রান্সএসাইলেজ আর হচ্ছে মেলোনিল ট্রান্সএসাইলেজ। এই 7টা এনজাইম মিলে এই যে ফ্যাটি অ্যাসিড সিনথেজ কমপ্লেক্স তৈরি হয়। অন্তত পরীক্ষায় যদি আসে, যে ধরো পাইরুভেট ডিহাইড্রোজেনেজ কমপ্লেক্স পরীক্ষাতে দিছে, সে যদি আবার এটাও দিয়ে বসে, তাইলে এইভাবে বলবা যে এটা একটা মাল্টি এনজাইম কমপ্লেক্স, এটা একটা ডাইমার, এটা কম্পোজড অফ 2 আইডেন্টিক্যাল মনোমার, ইচ মনোমার কন্টেইন 7 এনজাইম। অ্যাটলিস্ট এতটুকু তো লিখতে পারবা। তারপরে যে পারো এনজাইমের নাম মুখস্থ করো, আর যে পারো না সে মুখস্থ করার দরকার নেই। তো আমরা যেটুকু পর্যন্ত পড়ছিলাম, যে দেখো এটা কিন্তু অনেক কমপ্লেক্স একটা রিয়েকশন, এবং তোমরা এভাবে পড়ো নাই, যার জন্য আমিও আর এটা এভাবে পড়াইতে চাচ্ছি না। আমরা জাস্ট এই জায়গাটা থেকে গিয়ে আমরা মানে মেলোনিল কোয়ে যখন তৈরি হলো, এই মেলোনিল কোয়ে তৈরি করার পরে আমরা এসিটাইল কোয়ে, যেটা আমরা গ্লাইকোজেন সিনথেসিসের মতো করে এসিটাইল কোয়েটাকে প্রাইমার হিসেবে ইউজ করব। এই এসিটাইল কোয়ে তখন কি হবে? অ্যাটাচড হবে উইথ ফ্যাটি অ্যাসিড সিনথেসের সাথে, ফ্যাটি অ্যাসিড সিনথেস কমপ্লেক্সের সাথে। এই যে এখান থেকে আমাদের এই স্টেপের পরে প্রথম যে স্টেপটা ছিল সেটা হচ্ছে ট্রান্সলোকেশন অফ এসিটাইল কোয়ে ফ্রম মাইটোকন্ড্রিয়া টু সাইটোপ্লাজম এস সাইট্রেট। তারপরে হলো কার্বক্সিলেশন অফ এসিটাইল কোয়ে টু মেলোনিল কোয়ে। তারপরে আমরা বলবো যে এসিটাইল কোয়ে অ্যাক্ট এজ এ প্রাইমার এন্ড অ্যাটাচমেন্ট উইথ ফ্যাটি অ্যাসিড সিনথেজ কমপ্লেক্স। অ্যাটাচমেন্ট হওয়ার পরে কি হবে? ইলংগেশন হবে। ইলংগেশন অফ ফ্যাটি অ্যাসিড চেইন বাই রিপিটেড এডিশন অফ 2 কার্বন ফ্র্যাগমেন্ট ফ্রম মেলোনিল কোয়ে টু দ্য প্রাইমার এন্ড ইটস গ্রোয়িং চেইন। প্রাইমার হিসেবে অ্যাসিটাইল কোয়ে কাজ করবে এবং এটা ফ্যাটি অ্যাসিড সিনথেজ কমপ্লেক্সের সাথে অ্যাটাচড হবে এবং চেইন ইলংগেশন হবে। অ্যাসিটাইল কোয়ে তো শুধুমাত্র 2 কার্বন নাকি? 2 কার্বন। তাহলে প্রতিবার কি হচ্ছে? মেলোনিল কোয়েতে কিন্তু থাকে 3টা কার্বন, ঠিক আছে? 3টা কার্বন থাকে। তো সে প্রত্যেকবার কি করবে? মেলোনিল কোয়ে থেকে 2টা করে কার্বন এনে অ্যাড করবে, একটার পর একটা। দেখি ছবিতে আছে কিনা। এই যে এখানে এসিটাইল কোয়েটা প্রাইমার হিসেবে ইউজ হবে এবং সে মেলোনিল কোয়ে থেকে প্রত্যেকবার 2টা করে ধরো কার্বন এনে এই এসিটাইল কোয়ের সাথে অ্যাড করবে। এইভাবে 2 থেকে 6 বার রিপিট হবে। হওয়ার পরে আলটিমেটলি এটা কি করবে? দেখা গেল যখন এটা 16 কার্বন হবে, হ্যাঁ 16 কার্বন হবে, তখন এটা হয়ে যাবে পামিটিক অ্যাসিড। Elongation of fatty acid chain by repeated addition of 2 carbon fragments from malonyl CoA to the primer and its growing chain. তো যখন 16 কার্বন হয়ে যাবে তখন সেটা হয়ে গেল আমাদের পামিটিক অ্যাসিড। এবং পামিটিক অ্যাসিডটা হচ্ছে মানে ন্যাচারালি যে আমাদের যে মেইনলি যে ফ্যাটি অ্যাসিডটা বডিতে তৈরি হয় সেটা। তারপরে টার্মিনেশন অফ দ্য প্রসেস, once the chain lengthened by 16 carbon through 7 repeated turn, release of 16 carbon palmitic acid. তাইলে এই ছিল আমাদের হচ্ছে সিনথেসিস অফ ফ্যাটি অ্যাসিড। তাইলে আরেকবার আমি বলি আমাদেরকে, তোমরা এটা ইয়ে থেকে পড়ো, এবিসি থেকে পড়ো, তাহলে তোমাদের জন্য জিনিসটা ইজি হবে আমার কাছে মনে হয়। প্রথমে হচ্ছে যেহেতু অ্যাসিটাইল কোয়ে আমাদের মাইটোকন্ড্রিয়াতে থাকে, সো অ্যাসিটাইল কোয়ে মাইগ্রেট করবে সাইটোপ্লাজম, কিন্তু এটা তো সরাসরি করতে পারবে না। সো অ্যাসিটাইল কোয়ে অক্সালো অ্যাসিটেটের সাথে বাইন্ড করে সাইট্রেট তৈরি করবে। সাইট্রেট সাইটোপ্লাজমে গিয়ে আবার ব্রেকডাউন হয়ে অ্যাসিটাইল কোয়ে এবং অক্সালো অ্যাসিটেট তৈরি করবে। তারপরে কি হবে? কার্বক্সিলেশন অফ অ্যাসিটাইল কোয়ে টু মেলোনিল কোয়ে। যখন অ্যাসিটাইল কোয়ে 2 কার্বন, এটার সাথে আরেকটা কার্বন ডাইঅক্সাইড অ্যাড হবে, তখন এটার মধ্যে 3টা কার্বন হবে এবং এটার নাম হবে কি? মেলোনিল কোয়ে।
এবং এসিটাইল কোয়েটা অ্যাটাচড হবে ফ্যাটি অ্যাসিড সিনথেজ কমপ্লেক্সের সাথে। ওই কমপ্লেক্সের সাথে ওইটা হচ্ছে ডাইমার। ডাইমার মানে হচ্ছে দুইটা পলিপেপটাইড চেইন, এবং প্রতিটা পলিপেপটাইড চেইনের মধ্যে 7টা করে এনজাইম থাকে। ওই এনজাইমের সাথে অ্যাটাচড হওয়ার পরে এসিটাইল কোয়েটা প্রাইমার হিসেবে কাজ করবে। তার মানে কি, সে প্রত্যেকবার 2টা করে কার্বন সে অ্যাকসেপ্ট করবে। তো যদি আমাকে অলরেডি 2টা আছে, তাহলে আরো 14টা যদি আমি কার্বন অ্যাড করতে চাই এখানে, মানে পামিটিক অ্যাসিড যদি আমি এখানে তৈরি করতে চাই, তাহলে আমাকে 7বার, হ্যাঁ, এটাকে ইলংগেশন করতে হবে বাই রিপিটেড অ্যাকসেপ্টিং অফ 2 কার্বন ফ্রম ম্যালোনিল কোয়ে। প্রত্যেকবার এসিটাইল কোয়ে ম্যালোনিল কোয়ে থেকে 2টা করে কার্বন অ্যাড করবে, করে আলটিমেটলি এটা পারমেটিক অ্যাসিড তৈরি করবে। তো যখন পারমেটিক অ্যাসিড তৈরি হবে তখন এটা এই প্রসেসটা টার্মিনেট হবে, হওয়ার পরে এটা 16 কার্বনের পারমেটিক অ্যাসিড তৈরি করবে। ঠিক আছে, তাহলে এটা ছিল হচ্ছে আমাদের লাইপোজেনেসিস। লাইপোজেনেসিস লিপিড মেটাবলিজমের যে অ্যানাবলিক পাথওয়ে গুলো আছে তার মধ্যে হচ্ছে ধরো লাইপোজেনেসিস, তারপরে আছে কিটোজেনেসিস, তারপরে আছে এই যে সিনথেসিস অফ ইকোসানয়েড, সিনথেসিস অফ টিএজি। আর ক্যাটাবলিক পাথওয়ের মধ্যে আছে ধরো বিটা অক্সিডেশন, তারপরে হচ্ছে হাইড্রোলাইসিস অফ টিএজি, যদিও অনেকে টিএজিটাকে মানে না যে এটা ডাইজেশনে হয়। তারপরে ধরো বিটা অক্সিডেশন, আর একটা হচ্ছে কিটোলাইসিস, এগুলা হচ্ছে ক্যাটাবলিক পাথওয়ে। তাহলে আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ লিপিড মেটাবলিজম শেষ করে দিব। আর তোমরা পড়ো, তোমাদের পরীক্ষার ডেট চলে আসবে, একটু একটু করে পড়া শুরু করে দাও।